বানের জলে ভাসছে জনপদ। চট্টগ্রামের 5 জেলায় সীমাহীন দুর্ভোগ। হবিগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে 35 গ্রাম। পানি নিচ্ছে রাজধানীর সড়ক অলিগলি। স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। দণ্ডিত শেখ হাসিনা দেশে ফিরলেই যেতে হবে কারাগারে। আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর। সিরাজ শিকদার হত্যা সহ তদন্ত হচ্ছে আওয়ামী লীগের সব অপরাধের। এবং সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জানাজায় অংশ নিলেন সরকার প্রধান, স্পিকার, বিরোধী দলীয় নেতা সহ মন্ত্রী, এমপিরা। সংসদ চত্বরে দাফন। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বানের জলে ভাসছে জনপদ। কক্সবাজারে পানিবন্দী লাখো মানুষের বেঁচে থাকার লড়াই। ঘরে খাবার নেই, উনুনেও জ্বলছে না আগুন। ভেসে গেছে বিস্তীর্ণ ফসলি মাঠ ও মৎস্য ঘের। ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে আরও। দুর্গতদের অভিযোগ, এখনও সব এলাকায় পৌঁছায়নি খাদ্য সহায়তা। কক্সবাজার থেকে বুলবুল রেজা রিপোর্ট। ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। পানিতে টইটম্বর লোকালয়, আতঙ্কে নির্ঘুম রাত কাটছে বানভাসীদের। কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের প্রায় সব বাড়িঘরেই ঢুকেছে বন্যার পানি। রান্নাঘর তলিয়ে গেছে, খাওয়া দাওয়া নেই, বাড়িতে থাকার আর সুযোগ নেই কারো। এই এলাকায় যাদের আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে তারাও নেই স্বস্তিতে। বাড়িঘরে ইবেন ডুবা কাপড় লইরে একখানা করে মানে উড়ি দেয়া কিছু খানা থানা জোয়ার করি বললাই সদিন খানা খাই মজ্জম। বাড়ির মাঝে বেশি পানি ওদিকে যাইতেছি আত্মীয় স্বজনের বাড়িঘরের মধ্যে এক গলা হানা হয়ে গেছে, তখন রান্না বান্না করতে পারছি না, খাইতে পারছি না। আত্মীয় স্বজনের বাড়িতে গেছিলাম, পানি উঠে নাই, এখন ওদের বাড়িতে পানি উঠছে, এখন আমরা কোথায় যাব? পুরো ইউনিয়নের মানুষ এখন পানিবন্দী। রোববার ভোর থেকে শুরু হওয়া ভারী বর্ষণে কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় বন্যার আরও অবনতি হয়েছে। শুকনো খাবার ও পানির সংকট তীব্র হচ্ছে। রাস্তার পাশে যেগুলো আছে এগুলা থেকে আনিয়া, দূরের থেকে আনিয়া খাচ্ছি। দক্ষিণ মেহেরনামা আবাসন প্রকল্প 200 পরিবার এখনো পানির তলে। বন্যা দুর্গতরা বলছেন, সময় যত যাচ্ছে বন্যার পানি ততই বাড়ছে। প্রশাসনের তৎপরতা নেই বলে অভিযোগ অনেক বানভাসীর। চেয়ারম্যান, মেম্বার প্লাস সরকারি কোনো লোকজনের, প্রশাসনের আমাদের এখনো পর্যন্ত আগে আসে না। ঘর বাড়ি বেগদিন পানির তলে, গরু চলতে গাইয়ে বা এগিয়ে। অভিযোগ রয়েছে একটি মহল পেকুয়া উপজেলার স্লুইস গেটগুলো বন্ধ রাখার কারণে বন্যার পানি নামতে দেরি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও স্বীকার করলেন বিষয়টি। হাতে গোনা 10% লোক যারা আসলে এইসব ব্যবসার সাথে জড়িত, তাদের জন্য আসলে অনেকেরই ক্ষতি হচ্ছে। তবে আমরা এটা চেষ্টা করতেছি এটা অপসারণের জন্য। জেলা পরিষদের প্রশাসক জানান, তালিকা তৈরি করে বন্যা দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। প্রত্যেকটা উপজেলায় আমরা কক্সবাজার জেলা পরিষদ এই বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াবে। আকস্মিক বন্যায় কক্সবাজার জেলার 40টি ইউনিয়নের প্রায় 4 লাখ বাসিন্দা পানিবন্দী। শনিবার কোথাও কোথাও পানি নামলেও রোববারের বৃষ্টি আবারও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের একটি বাড়ির উঠোনে। এখানে কোমর সমান পানি, কোনো কোনো বাড়িতে আবার গলা সমান পানি। এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন, কেউ বাড়িতে থাকার উপায় নেই। কেউ এখন আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে, কেউ আবার মূল সড়কে, কেউ আত্মীয় স্বজনের বাড়িতে। এই এলাকার মানুষের প্রশ্ন, এই পরিস্থিতি থেকে কবে উত্তরণ সম্ভব? যে ধারায় বৃষ্টি বর্ষিত হচ্ছে, অর্থাৎ যে ভারী বৃষ্টি হচ্ছে, এটি যদি অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। বুলবুল রেজা, সময় সংবাদ, পেকুয়া, কক্সবাজার। এদিকে পার্বত্য অঞ্চলেও প্লাবিত নিম্নাঞ্চল। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। কিছু এলাকায় পানি নামতে শুরু করায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এদিকে হবিগঞ্জের খোয়াই নদীর 2টি অংশে বাঁধ ভেঙে তলিয়েছে 35 গ্রাম। টানা বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগের মতো নেই ভারী বৃষ্টি। উন্নতির দিকে পার্বত্য অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি। কমতে শুরু করেছে পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিও। তবে পার্বত্য অঞ্চলের নিচু এলাকা এখনও পানিতে তলিয়ে আছে।
বান্দরবনের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপরে। উঁচু এলাকা থেকে পানি সরে গেলেও শহরের আর্মিপাড়ার শেরেবাংলা নগর, ইসলামপুর, বালাঘাটা, কালাঘাটা সহ এখনও পানির নিচে। বন্যা দুর্গত 122টি পরিবারকে উদ্ধারের পাশাপাশি যোগাযোগের ব্যবস্থা সচল রাখতে কাজ করছে বিজিবি। বাসায় খাদ্য নাই, পানি নাই, গৃহ মন্দির মধ্যে আর কি জীবনযাপন পার করতেছি। পানি কমতে থাকায় রাঙ্গামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। ধীরে ধীরে আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছে মানুষ। বৃষ্টি কমায় খাগড়াছড়ির দিঘিনালার ছোট মেরুং ইউনিয়ন থেকে পানি নেমেছে। ঘরবাড়িতে ফিরেছে মানুষ, খুলতে শুরু করেছে দোকানপাট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভাসছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া সহ কয়েকটি উপজেলা। সাঙ্গু নদী ও ডলু খালের ঘরবাড়িতে পানি উঠায় বিপর্যস্ত জনজীবন। এদিকে রোববার ভোর থেকে টানা বর্ষণে চট্টগ্রাম নগরীর 5 লাইশ, কাতালগঞ্জ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায় সড়কগুলো। এই ময়লা পানিতে হেঁটে মানুষের ঠ্যাঙ্গগুলো গা হয়ে যাচ্ছে। এদিকে হবিগঞ্জ সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। প্লাবিত 35টি গ্রাম। এরই মধ্যে নতুন করে আরো কয়েকটি স্থানে বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দিয়েছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। টানা বৃষ্টিতে পানিতে তলিয়েছে রাজধানীর বেশিরভাগ অলিগলির সড়ক। গ্রিন রোড, মিরপুর, নিউ মার্কেট সহ বিভিন্ন জায়গায় জমেছে হাঁটু সমান পানি। বনানী এয়ারপোর্ট সড়কে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। 24 ঘন্টায় 6 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আর উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। শনিবার রাত থেকে মুষলধারে বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে রাজধানীর জনজীবন। বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। সড়ক পানিতে ডুবে যাওয়ায় যানজটে নাকাল নগরবাসী। গ্রিন রোড, মিরপুর, তেস্তুরি বাজার, মৌচাক সহ অধিকাংশ এলাকায় তলিয়ে গেছে হাঁটু সমান পানিতে। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। বাসা থেকে বের হওয়ার পরে প্রথমে গাড়ি পাচ্ছিলাম না, প্রচুর গাড়িতে চাপ ছিল মানুষের। রাস্তা তো পুরোটাই পানিতে ব্লক হয়ে গেছে। সামান্য বৃষ্টি পড়লে এই রাস্তাটায় পানি জমে যায়। গভর্নমেন্টের কাছে বিনীত অনুরোধ বিষয়গুলো একটু দেখার জন্য। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভেতরেও তৈরি হয় জলাবদ্ধতা। বিপাকে পড়েন বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা। নিউ মার্কেট এলাকায় সড়ক ছাপিয়ে দোকানেও ঢুকেছে পানি। বিপাকে পড়েছেন পথচারীরা। সব দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। কোনো কাজ হয় নাই। আগের মেয়রও ছিল, তারা এগুলো দেখছে, কোনো কাজ পড়ে নাই এখনো। 5 মিনিটের ভিতরে আমার দোকানের ভিতরে হাঁটুর উপরে পানি, এবং আমি মাল অনেকগুলো আমার মাল ভেজে আমার বইয়ের দোকান। বৃষ্টিতে তলিয়েছে বনানী ও এয়ারপোর্ট সহ বিভিন্ন সড়ক। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামতেও পড়তে হয় ভোগান্তিতে। তীব্র যানজটে সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাসায় ফিরছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো বাসের দেখা এখনো পর্যন্ত মিলেনি। এদিকে জলাবদ্ধতায় দুর্ভোগ লাঘবে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উচ্চ ক্ষমতা সম্পন্ন 3টি পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন করছে ইমার্জেন্সি রেসপন্স টিম। মাঠে থেকে কাজের তদারকি করেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। গত 24 ঘন্টায় রাজধানীতে 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। বর্তমানে যে অবস্থা দেখা যায় তাতে এই বৃষ্টিপাতের যে ধারা, এটা আগামী 48 ঘন্টা পর্যন্ত কম বেশি থাকবে, এবং 48 ঘন্টা পরে বৃষ্টিপাতটা কমে আসবে। এদিকে দক্ষিণ পূর্বাঞ্চলে পানি নেমে যাওয়ার প্রবণতা থাকলেও উত্তর পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উত্তরাঞ্চলীয় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা ধরলা অববাহিকাতে আগামী 24 থেকে 48 ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের প্রত্যাশা ভুক্তভোগীদের। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। বন্যা কবলিত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 8 বিভাগের কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় নির্দেশনা দেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ এলাকার ক্ষয়ক্ষতি, উদ্ধার কার্যক্রম সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো গাফিলতির সুযোগ নেই। দ্রুত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। আশ্রয় কেন্দ্রে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখায় গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।
ত্রাণ আত্মসাৎ বা অবৈধ মজুদ এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। এবং গত 24 ঘন্টাতেই স্যার প্রায় পানি কমে আসছে এবং সেখানে কিছুটা স্বস্তিকর অবস্থা হচ্ছে। দুই দফা জানাজা শেষে জাতীয় সংসদ এলাকার নির্ধারিত চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতা সহ সংসদ সদস্যরা। এ সময় তার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন দীর্ঘদিনের সহকর্মীরা। যে সংসদে দীর্ঘদিন স্পিকারের দায়িত্ব পালন করেছেন, রোববার সেখানেই কফিন বন্দী হয়ে আসলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। জাতীয় সংসদ সচিবালয়ের সর্বস্তরের বৈরী আবহাওয়ার কারণে সংসদের দক্ষিণ প্লাজা টানেলে আয়োজন করা হয় দ্বিতীয় দফা জানাজা। এতে অংশ নেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ সংসদ সদস্যরা। ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। স্মৃতিচারণ করেন তার বর্ণাঢ্য কর্মজীবনের। মানুষটি সম্পর্কে সকলেই এক বাক্যে স্বীকার করেন যে তার কোনো ব্ল্যাক স্পট তার জীবনে নেই। ব্যারিস্টার নওশাদ জমিরের সমগ্র জীবন অত্যন্ত বর্ণাঢ্য। তিনি রাজনীতিবিদ হিসাবে যেভাবে সফল ছিলেন, তেমনি আইনজীবী হিসাবে সেই একইভাবে সফল ছিলেন। রাজনীতিতে তার সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে মনে হয় যে তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। চাল চলনে অভিজাত, অভিজ্ঞ একজন ভদ্র রাজনীতিককে আমরা হারিয়েছি। তিনি তার এলাকা পঞ্চগড় এবং অন্যান্য অঞ্চলেও সাধারণ মানুষের অনেক কল্যাণ সাধন করেছেন। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে। এরপর সংসদ ভবনের নির্ধারিত স্থানে দাফন করা হয় সাবেক এই স্পিকারকে। রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার দেশব্যাপী শোক কর্মসূচি পালন করবে বিএনপি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। দেশের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণ নিশ্চিতের প্রত্যয় নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন 9টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে সমাধিতে শ্রদ্ধা জানান গাজীপুর, নারায়ণগঞ্জ, রংপুর, রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ, খুলনা, কক্সবাজার ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। এ সময় তাদের সঙ্গে ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা জাকারিয়া তাহের সুমন। পরে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। দণ্ডিত শেখ হাসিনা দেশে ফিরলেই যাবেন কারাগারে। মৃত্যুদণ্ডের রায়ের 30 দিনের মধ্যে আবেদন না করায় আইন অনুযায়ী তার আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিকে 1975 সালে সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত চলছে বলে জানান চিফ প্রসিকিউটর। 24-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজা হয়েছে তার। এর মধ্যেও বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিয়ে আসছেন তিনি। সবশেষ রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে তার দেশে ফেরার ঘোষণা। এর মধ্যে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণাকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। রোববার নিজ কার্যালয়ে সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। তিনি ভারত সরকারের অধীনে নিয়ন্ত্রণে তিনি নির্বাসনে আছেন। সেই কারণে বাংলাদেশ সরকার বারবার তাকে চিঠি দিয়ে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য। তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো তিনি নিজে নিজে আসার কোনো সুযোগ নাই। হয় তিনি এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করা হবে, অথবা তাকে পুশব্যাক করবে। চিফ প্রসিকিউটর জানান, মৃত্যুদণ্ডের রায়ের 30 দিনের মধ্যে আবেদন না করায় ট্রাইব্যুনাল আইন অনুযায়ী আপিলের সুযোগ হারিয়েছেন শেখ হাসিনা। এখন বিষয়টি নির্ভর করছে সর্বোচ্চ আদালতের উপর। তিনি যদি আসেন অথবা তাকে যদি আনা হয় তাহলে তাকে তো আগে জেলে যেতে হবে, এবং জেলে গিয়ে যদি আপিলের কোনো সুযোগ থাকে, আইনগত সুযোগ যদি থাকে, আমরা মনে করি তার সুযোগ নাই, তারপরে যদি তিনি আপিল দায়ের করেন সেটা তখন হয়তো আদালত সিদ্ধান্ত নেবে। এদিকে 1975 সালে কমিউনিস্ট বিপ্লবী সিরাজ শিকদার হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের সব অপরাধে তদন্ত চলছে বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি যদি কোনো আপিল দায়ের করেন। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।
নীলফামারীতে ট্রাক চাপায় একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। রংপুরেও বাস চাপায় নিহত হয়েছেন এক মাদ্রাসা শিক্ষক। বিকেলে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত ভ্যান মুটুকপুর থেকে ডোমার যাচ্ছিল পথে বোড়াগাড়ি এলাকায় পেছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালক ও একই পরিবারের 3 জন। আহত 2 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে রংপুরের মডার্ন মোড়ে বগুড়াগামী বাস চাপায় আবুল কাশেম নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এই ঘটনায় বাসটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এই ছিল আমার কাছে থাকা জনপদের সময়।